জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি করছে এই মুহূর্তে তা নিয়ে এখন সার্বিক সঙ্গে আছি আমি সিফাত শাহরিয়ার। অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় যাওয়ার আহ্বান জানালো বিএনপি। মঙ্গলবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কথা জানান। তিনি বলেন, সরকারের মধ্যে দলীয় লোক থাকলে তাদেরও সরিয়ে দিতে হবে। এদিকে বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, নিরপেক্ষ থাকাই তার সরকারের দায়িত্ব। যা বুঝাই তত্ত্বাবধায়ক সরকার সেই ভূমিকায় তাদেরকে যেতে হবে। সেই জন্য প্রথমেই যে বিষয়টির প্রয়োজন হবে তা হচ্ছে প্রশাসনকে পুরোপুরিভাবে নিরপেক্ষ একটা ধারণা জনগণের মধ্যে তৈরি করতে হবে। বিশেষ করে সেক্রেটারিয়েটে যারা এখনো আছেন যাদেরকে চিহ্নিত ফ্যাসিস্ট দোষর বলা হয় তাদেরকে সরিয়ে সেখানে নিরপেক্ষ কর্মকর্তা দেওয়ার জন্য আমরা বলেছি। আসন্ন সংসদ নির্বাচনে এআই এর অপব্যবহার ঠেকাতে জোর তৎপরতা চালাচ্ছে নির্বাচন কমিশন। গঠন করা হচ্ছে একটি সেন্ট্রাল সেল। মঙ্গলবার সকালে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে কর্মশালায় অংশ নিয়ে কথা জানান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আসন্ন সংসদ নির্বাচন ঘিরে এআই এর রোধে সুনির্দিষ্ট করণীয় ঠিক করতে যাচ্ছে কমিশন। এর আগে এআই এর অপব্যবহার ঠেকাতে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালায় এটি নিয়ে নির্দেশনা দেয় ইসি। মঙ্গলবার সিএসির সভাপতিত্বে দিনব্যাপী কর্মশালায় অংশ নেন কমিশনার সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, টেকনিক্যাল এক্সপার্ট ও নির্বাচন সংশ্লিষ্ট অন্তত ৮০ জন। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশ্যে এআই এর অপব্যবহারের প্রতিরোধে যৌথ প্রচেষ্টার আহ্বান জানান তিনি। পার্বত্য ও দুর্গম এলাকার দিকে বাড়তি নজরদারির কথা জানান তিনি। নির্বাচনের আগের রাতেও এআই এর মাধ্যমে অপপ্রচার হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন সিএসি। এআই এর অপব্যবহারের বৈশ্বিক সমস্যা উল্লেখ করে তা নিরসনে ইসির কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা দেন তিনি। আমরা প্ল্যান করেছি যে এখানে একটা মিস ইনফরমেশন এন্ড ডিসইনফরমেশন অ্যাড্রেস করার জন্য একটা সেন্ট্রাল সেল আমরা করব। Abnormal information may come out from far-flung areas in the hills. How to reach that information, misinformation, and how to address those misinformation. So connectivity with the far-flung areas, with the central cell is very crucial. And who will work round the clock? How many people we have to engage in every shift? তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরলেও কার্যকর হচ্ছে না এবারের নির্বাচনে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে চূড়ান্ত আপিল শুনানির প্রথম দিন শেষে একথা জানিয়েছেন রিটকারী বদিউল আলম মজুমদারের আইনজীবী। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মাধ্যমে দেশে অগণতান্ত্রিক পরিবেশ তৈরি করা হয়েছিল। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৭ সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে আবেদনের প্রথম দিনের শুনানি হয়। উল্লেখ্য, ২৪-এর গণঅভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর ২৭ আগস্ট তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালে আদালতে আবেদন জানান সুশাসনের জন্য নাগরিক সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার সহ ৫ বিশিষ্ট নাগরিক। পরবর্তীতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ও নওগাঁর বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোফাজ্জল হোসেন পৃথকভাবে একই আবেদন জানান। ফলে রাজনৈতিক দল ও নাগরিক উদ্যোগ মিলিয়ে মোট ৬০টি রিভিউ আবেদন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চের শুনানিতে যায়। আপিল শুনানির প্রথম দিন শেষে বদিউল আলম মজুমদারের আইনজীবী জানান, প্রধান বিচারপতি খায়রুলের নেতৃত্বে একটি ভুল সিদ্ধান্তে ত্রয়োদশ সংশোধনী বাতিল করা হয়েছিল। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেটা আছে যে সংসদ ভেঙে দেওয়ার একটা নির্দিষ্ট দিনের মধ্যে এটা গঠিত হয়। কাজেই আমরা সংবিধানের ওই যে ফর্মুলা তার মধ্যে এই তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে ফেলা যাবে। কাজেই এখনকার যে আমাদের সাংবিধানিক অবস্থা এটা একটা ভিন্ন সাংবিধানিক অবস্থা এবং এই অবস্থায় তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে আসলেও আগামী নির্বাচন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার করবে এবং রায়ের মাধ্যমে যে তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে তারা এর পরবর্তী নির্বাচন করবে। নভেম্বরে গণভোট চাওয়া মামার বাড়ির আবদারের মতো বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, জাতীয় নির্বাচনের দিনে গণভোট হলে খরচ ও সময় দুটোই সাশ্রয় হবে। নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, আওয়ামী লীগ সচল নাকি নিষিদ্ধ থাকবে সেটি সরকার সিদ্ধান্ত নেবে, তবে অপরাধীদের বিচার হতে হবে আগে। যদি ফেব্রুয়ারির মাঝামাঝি জাতীয় নির্বাচন হয় তো এটা তো বিরাট প্রস্তুতি। গণভোটও তো একটা বড় নির্বাচন।
সারা দেশ মিলেই নির্বাচনটা হবে, গণভোটটি হবে। তাহলে এইটার প্রস্তুতি নেবে কখন, ওইটার প্রস্তুতি কখন নেবে, এর মধ্যে তো একটা সময়ের তো একটা ক্লাশ লেগে যাবে এই জায়গায়। আইনি প্রক্রিয়ায় যেটা উপযুক্ত মনে করবে সরকার, সেটা তারা ব্যবস্থা গ্রহণ করবেন। এবং এইটা আওয়ামী লীগ সচল থাকবে না নিষিদ্ধ থাকবে, তাদের যে কার্যক্রমে যে স্থগিত আছে এটা কতদিন থাকবে না থাকবে, সম্পূর্ণ দায়িত্ব হচ্ছে সরকার তার স্বীয় বিবেচনায় সেটা সিদ্ধান্ত নেবেন। যথাসময়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। সকালে জাতীয় প্রেস ক্লাবে ডেমোক্রেটিক লীগ নেতা সাইফুদ্দিন আহমেদ মনিরের স্মরণ সভায় একথা বলেন তিনি। আমানুল্লাহ আমান বলেন, নির্বাচন পেছানোর জন্য ষড়যন্ত্র অব্যাহত আছে। বাংলাদেশে আওয়ামী লীগের আর রাজনীতি করার কোনো অধিকার নেই উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনার বিচার বাংলার মাটিতে হতে হবে, এর কোনো বিকল্প নেই। পিআর পদ্ধতির নামে নির্বাচন ভণ্ডুলের ষড়যন্ত্র হচ্ছে জানিয়ে বলেন, নির্বাচন পেছানোর পায়তারা চলছে, তবে সব ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত জনগণ। দেশে নাশকতার মূল হোতা শেখ হাসিনা বলেও দাবি করেন এই বিএনপি নেতা। নির্বাচন হবে, এই নির্বাচনে আজকে জাতীয়ভাবে যারা সেদিন আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্যে যদি অনৈক্য হয় তাহলে ফ্যাসিস্টরা সুযোগ পেয়ে যাবে, সেই সুযোগটাই তারা নিচ্ছে। কেউ পিআর পদ্ধতির নামে নির্বাচন ভণ্ডুল করার চেষ্টা করছে, কেউ নির্বাচন বানচাল করার চেষ্টা করছে। সেদিক থেকে সরে এসে সকলে সমমনা দল যারা স্বৈরাচার বিরোধী ফ্যাসিস্ট খুনি হাসিনা বিরোধী আন্দোলনে ছিলেন তারা সকলে ঐক্যবদ্ধভাবে আবার নতুন করে শপথ নিতে হবে, বাংলাদেশ এগিয়ে যাবে স্বাধীন সার্বভৌমভাবে। জাতীয় পার্টির সাথে গণ অধিকার পরিষদের আলাদা কোনো দ্বন্দ্ব নেই, বরং আওয়ামী লীগের মতো জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ করা জনগণের চাওয়া, এমন মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। মঙ্গলবার সকালে যুক্তরাষ্ট্র ভিত্তিক নির্বাচনী পর্যবেক্ষক সংগঠন ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট IRI এর প্রতিনিধি দলের সাথে বৈঠকে এসব আলোচনা হয়েছে বলে জানান তিনি। সুষ্ঠু নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন ও সরকারের ওপর গণ অধিকার পরিষদের ভরসা আছে বলেও জানিয়েছেন রাশেদ খান। জাতীয় পার্টির সাথে আমাদের কোনো ক্লাশ নাই। মূলত এদেশের জনগণ চায় না যে জাতীয় পার্টি 14 দল বাংলাদেশে রাজনীতি করা বা নির্বাচনের সুযোগ পাক। যেহেতু আওয়ামী লীগ যে ধরনের অপরাধ করেছে, একই ধরনের অপরাধ করেছে আপনার জাতীয় পার্টি 14 দল, তো সেক্ষেত্রে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম যেহেতু নিষিদ্ধ ঘোষিত হয়েছে সরকার কর্তৃক, ঠিক একইভাবে জাতীয় পার্টি এবং 14 দলের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে এবং সেই দাবি জনগণের দাবি। নভেম্বরে গণভোটের দাবি অযৌক্তিক বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে করার আহ্বান জানান তিনি। মঙ্গলবার সেগুনবাগিচায় সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। এ সময় গণভোটের জন্য সরকারকে অতি দ্রুতই প্রজ্ঞাপন জারি করারও আহ্বান জানান তিনি। নির্বাচনকালীন একটা তত্ত্বাবধায়ক সরকারের বৈশিষ্ট্য রেখে কাজ করতে হবে এবং সরকারের নিরপেক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের নিরপেক্ষতা যদি প্রশ্নবিদ্ধ হতে থাকে তাহলে সরকারের প্রতি আস্থাটা কমবে, জন আস্থাটা হ্রাস পাবে এবং সরকার নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হলে আগামী জাতীয় নির্বাচন সেটাও কিন্তু ঝুঁকির মধ্যে পড়বে। বিগত সময়ে দেশের অর্থনীতিকে ধ্বংস করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানে পলিসি রিসার্চ ইনস্টিটিউট আয়োজিত সেমিনারে তিনি এই মন্তব্য করেন। আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, ভেঙে পড়া অর্থনীতিকে এখন টেনে তুলতে হবে। বাংলাদেশের অর্থনীতিতে আমূল পরিবর্তন এনেছে বিএনপি। বিগত সময়ে অর্থনীতিকে শক্ত ভিত্তি দিয়েছে বিএনপি উল্লেখ করে তিনি বলেন, খেলার টিকিট বিক্রি করেও জিডিপিকে টেনে তোলা যেত, কিন্তু বিগত সময়ে তা উপেক্ষা করা হয়েছে। বক্তব্য শেষাংশে তিনি বলেন, সামনের দিনে অর্থনীতিকে পুনরায় ভালো অবস্থানে নিতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। অর্থনীতির চাকাকে সচল করার জন্য তাই ছোট ছোট শিল্পের উপরেই গুরুত্ব আরোপ করা হবে। Economy will not function. কোনো ইকোনমি ইন পিস বিল, কোনো রিফর্মে কোনো ইকোনমি আলটিমেটলি যে ডিজায়ার্ড এফেক্ট রেজাল্ট আমরা সেটা আসে। সো বাংলাদেশ ব্যাংকের রিফর্ম ইজ এ মাস্ট এন্ড থ্রু রিফর্ম ইজ ফর ইন্ডিপেন্ডেন্স, নট ফর অটোনমি। অবশেষে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের
শিক্ষকদের দাবি মেনে নিল সরকার। 15% বাড়ি ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সরকারের এই সিদ্ধান্ত মেনে নিয়ে বুধবার থেকে ক্লাসে ফেরার ঘোষণা দিয়েছেন শিক্ষক নেতারা। এর আগে মঙ্গলবার অর্থ মন্ত্রণালয় বাড়ি ভাড়া বাড়ানোর সিদ্ধান্তের কথা জানিয়ে শিক্ষা মন্ত্রণালয়কে চিঠি দেয়। এরপর বাড়ি ভাড়া বাড়ানোর আদেশের কপি আন্দোলনকারী শিক্ষক নেতাদের হাতে তুলে দেন শিক্ষা উপদেষ্টা সিআর আবরার। সচিবালয়ে সভা শেষে শিক্ষা উপদেষ্টা বলেন, এর মধ্য দিয়ে যুক্তিসঙ্গত অগ্রগতি হলো। দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে এটি গুরুত্বপূর্ণ অর্জন বলে মন্তব্য করেন তিনি। সরকারের এই সিদ্ধান্তের পর কেন্দ্রীয় শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশা জোটের সদস্য সচিব দেলোয়ার হোসেন আজিজি আন্দোলন ও কর্মসূচি প্রত্যাহার করে শ্রেণীকক্ষে ফেরার কথা জানান। দেলোয়ার হোসেন বলেন, আন্দোলন চলাকালে 8 দিন তারা শ্রেণী কার্যক্রমে অংশ নিতে পারেননি, তাই ক্ষতি পুষিয়ে দিতে বার্ষিক পরীক্ষার আগ পর্যন্ত প্রতি শনিবার শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখবেন। তাদের যে বেতন কাঠামো এবং অন্যান্য সুযোগ সুবিধাদি সেটা যথেষ্ট রকমভাবে কম, এবং আমরা এবং সেই বিষয়ে আমরা সচেষ্ট হব এবং থাকব। এমন এক সময় এই সরকার দায়িত্ব গ্রহণ করেছেন যে অর্থনীতির অবস্থা যথেষ্ট ভঙ্গুর ছিল, তার থেকে উত্তরণের চেষ্টা চলছে। যেই পরিমাণ দাবি ছিল তার যৌক্তিকতা নিয়ে আমাদের কখনোই কোনো সংশয় ছিল না। অবশ্যই যুক্তিযুক্ত দাবি ছিল, কিন্তু সেটা পূরণ করা ছিল অন্যান্য শর্ত সাপেক্ষে আমাদের সম্পদ কতটুকু রয়েছে। আমরা আন্দোলন করেছি, আন্দোলন করে সফল হয়ে প্রজ্ঞাপন নিয়ে বাড়ি যাচ্ছি আলহামদুলিল্লাহ। আমাদের কষ্ট হইলেও আমরা শনিবার গরু খোলা রেখে তাদের এই যে 8 দিন ক্ষতি হয়েছে আমরা ইনশাল্লাহ পোষায় দিব। হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের বুধবারের মধ্যে ট্রাইব্যুনালে হাজির না করা হলে সংবাদ মাধ্যমে আত্মসমর্পণের বিজ্ঞপ্তি দেওয়া হবে। মঙ্গলবার বিকেলে ট্রাইব্যুনালে সাংবাদিকদের একথা জানিয়েছেন প্রসিকিউটর গাজী তামিম। তিনি জানান, অভিযুক্তদের জামিন বা কারাগারে পাঠানোর সিদ্ধান্ত ট্রাইব্যুনাল নেবেন। মঙ্গলবার শেখ হাসিনার মানবতা বিরোধী মামলার আসামির পক্ষের যুক্তিতর্ক শেষে গণমাধ্যমকে কথা জানায় প্রসিকিউশন। গুমের মামলা নিয়ে প্রসিকিউশন কোনো চাপে রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে প্রসিকিউশন জানান, আইন আসামির কোনো পদমর্যাদা দেখে তার সুযোগ সুবিধা নির্ধারণ করে না। আইন অনুযায়ী যাকে যতটুকু সুযোগ দেয়া যায় ততটুকুই দেয়া হবে। এর আগে জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত শেখ হাসিনার পক্ষে দ্বিতীয় দিনের মতো যুক্তিতর্ক তুলে ধরেন তার আইনজীবী অ্যাডভোকেট আমির হোসেন। এ সময় তিনি দাবি করেন, জুলাই সংঘটিত হত্যাকাণ্ডে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল জড়িত নয়। কোনো গোষ্ঠীর দায় শেখ হাসিনা নেবেন না বলে উল্লেখ করেন তিনি। এখন এই আইন অনুযায়ী দুটি কাজ ওনারা করতে পারেন। একটি হলো যে ওনারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এই ওয়ারেন্ট অফ অ্যারেস্ট সম্পর্কে জ্ঞাত হয়ে ট্রাইব্যুনালে এসে হাজির হতে পারেন, অথবা আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে গ্রেফতার করে ট্রাইব্যুনালে নিয়ে আসতে পারে। এই দুটির যে কোনো একটি হতে পারে। ট্রাইব্যুনাল আইন অনুযায়ী যদি ওনারা হাজির হন অথবা গ্রেফতার করে ওনাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়, ট্রাইব্যুনাল চাইলে তাদেরকে জামিন প্রদান করতে পারেন যদি তারা জামিন চায় এবং জামিনের গ্রাউন্ড থাকে, অথবা তাদেরকে জেল হাজতে প্রেরণের আদেশ দিতে পারে। বাংলাদেশে মানবাধিকার সমুন্নত রাখতে সংস্কার প্রক্রিয়া এগিয়ে নেয়ার পাশাপাশি নতুন করে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে চিঠি দিয়েছে 6টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। হিউম্যান রাইটস ওয়াচ তাদের ওয়েবসাইটে এই চিঠি প্রকাশ করেছে। SRW ছাড়াও ওই 6 সংস্থার তালিকায় আছে কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট, CPJ, দক্ষিণ আফ্রিকার সিভিকাস, রোহিঙ্গাদের অধিকার নিয়ে কাজ করা থাইল্যান্ড ভিত্তিক সংগঠন ফোর্টিফাই রাইটস, রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস ও টেক গ্লোবাল ইনস্টিটিউট। চিঠিতে জুলাই অভ্যুত্থান ও গেল 15 বছরে সংঘটিত গুরুতর নিপীড়নে দায়ীদের বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করা, র্যাব বিলুপ্ত করা, গুমকে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী অপরাধ হিসেবে স্বীকৃতি দেয়া এবং সাইবার নিরাপত্তা অধ্যাদেশ 2025-এর মতো বিতর্কিত আইন বাতিল বা সংশোধনের দাবি জানানো হয়েছে। এছাড়াও আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান সহ রোহিঙ্গা শরণার্থীদের জোরপূর্বক প্রত্যাবাসন ও তাদের উপর আরোপিত বিধির নিষেধ কমানোর প্রস্তাব দেয়া হয় চিঠিতে।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের সূত্রপাত ইম্পোর্ট কুরিয়ার সেকশন থেকে হয়েছে বলে ধারণা করেছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক। মঙ্গলবার সকালে বেবিচক সদর দপ্তরে এক ব্রিফিংয়ে তিনি বলেন, আগুনের ঘটনায় শাহজালাল বিমানবন্দরের ক্যাটাগরি নেমে যাওয়ার শঙ্কা নেই, তবে কার্গোতে মালামাল জটের দায় বিমান বাংলাদেশ, কাস্টমস হাউস ও C&F এজেন্টদের বলে জানান তিনি। দাবি করেন ইম্পোর্ট কুরিয়ার সেকশন থেকেই এই আগুনের সূত্রপাত হয়েছে। তবে এর আগে বিমানবন্দরে আগুন সতর্কতায় যে 19টি চিঠি পেয়েছিল বেবিচক তা স্বীকার করে চেয়ারম্যান বলেছেন, সেই চিঠি বেশিরভাগই ভুল ব্যাখ্যা থেকে দেওয়া হয়েছে। নতুন কার্গো টার্মিনালের ঠিকাদারদের সঙ্গে বেবিচকের হাজার কোটি টাকার গ্যাপ রয়েছে, যার ফলে এখনই সেখান থেকে কার্যক্রম শুরু করার কোনো সম্ভাবনা নেই। সে সাথে এই আগুনের ঘটনায় শাহজালাল বিমানবন্দরের মানদণ্ড নেমে যাওয়ার কোনো শঙ্কা নেই বলেও আশ্বস্ত করেন তিনি। ধারণা করা হচ্ছে যে আগুনের সূত্রপাত হয় ইম্পোর্ট কুরিয়ার সেকশন থেকে, এটা ধারণা করছি। আমি আবার বলছি ভাই যে বিষয়টা তদন্তাধীন, অনেকগুলো তদন্ত কমিটি হয়েছে, ইনশাল্লাহ ওনারা আসল ঘটনাটা বের করবেন। ওই বিল্ডিংটা আমার বা ভিতরের এইটার পুরো দায়িত্ব হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ক্লিয়ার করার দায়িত্ব হচ্ছে C&F এজেন্টরা, আর কাস্টমসের কর্তৃপক্ষ ওনার কাস্টমস জিনিসগুলো করেন। আইডিয়ালি রেগুলার অনুসারে এই জিনিসগুলো 21 দিনের ভিতরে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। মালপত্রগুলো যদি জমে থাকে সেটা দায়িত্ব ওনাদের। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে কাঁচামাল পুড়ে যাওয়ায় 3 থেকে 5 হাজার কোটি টাকার ঔষধ উৎপাদন ব্যাহত হতে পারে জানিয়েছেন বাংলাদেশ ঔষধ শিল্প সমিতি। রাজধানীতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজ বাপি এক সংবাদ সম্মেলনে জানায়, দেশের শীর্ষ 45টি কোম্পানির প্রায় 200 কোটি টাকার কাঁচামাল পুড়ে গেছে। বাকি প্রতিষ্ঠানগুলোর ক্ষয়ক্ষতির হিসেব দিলে এই পরিমাণ আরও বাড়বে। পুড়ে যাওয়া পণ্যগুলোর মধ্যে ছিল অ্যান্টিবায়োটিক, ভ্যাকসিন, হরমোন, ডায়াবেটিস ও ক্যান্সার জাতীয় ওষুধ উৎপাদনের কাঁচামাল। সংবাদ সম্মেলনে ফার্মাসিউটিক্যালস খাতের ঝুঁকি ও ভবিষ্যৎ সংকট এড়াতে এবং এই খাতের সুরক্ষা ইতিমধ্যেই পুড়ে যাওয়া পণ্যের শুল্ক, ডিউটি, ট্যাক্স ও ভ্যাট ফেরত দিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়। পদবঞ্চিত নেতাকর্মীদের যুক্ত করে নতুন কমিটি দেয়া পর্যন্ত অনশনের ঘোষণা দিয়েছেন ছাত্রদলের একাংশ। মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই ঘোষণা দেন তারা। তাদের দাবি, দলের জন্য ত্যাগ ও নির্যাতনের শিকার হলেও পদবঞ্চিত হয়েছেন তারা। নতুন কমিটি দেওয়ার প্রতিশ্রুতি দিলেও 5 মাস পার হলেও সেটি কার্যকর হয়নি বলেও দাবি তাদের। এর আগে নয়াপল্টনের প্রধান সড়কে কাফনের কাপড় পরে মিছিল করে ছাত্রদলের পদবঞ্চিতরা। দীর্ঘ 18 মাস ধরে ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি আমাদেরকে আশ্বস্ত করে দিচ্ছে না। আমরা দেখে গিয়ে আজকে আমরা এই আমরণ অনশন দিতে বাধ্য হয়েছি। আমাদের পদবঞ্চিত করা হয়েছে, সেই পদের দাবিতে আমরা কমিটি পূর্ণাঙ্গের দাবিতে আমরা আজকে এখানে সমবেত হয়েছে। দেশের মোট বিদ্যুৎ উৎপাদনে নবায়নযোগ্য শক্তির অংশ বাড়াতে ছাদে সৌর বিদ্যুৎ প্লান্ট স্থাপনের জন্য 5টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছেন বিদ্যুৎ বিভাগ। মঙ্গলবার বিকেলে বিদ্যুৎ ভবনে এই সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়। অনুষ্ঠানের জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেন, গ্যাসের ঘাটতি মেটাতে LNG আমদানির পাশাপাশি কূপ খননের যে কাজ চলছে তা খুবই অপ্রতুল। ফাউজুল কবির বলেন, যে দামে LNG আমদানি করা হয় সেটি এনে বিদ্যুৎ উৎপাদন করলে ও কারখানায় গ্যাস দিলে দাম অনেক বেশি পড়বে। তাই নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারে বিশেষ করে সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে গ্রিডের সঙ্গে সংযুক্ত করা হবে। এসবে তিনি ভবিষ্যতে বিদ্যুতের সরবরাহ ঘাটতি মেটাতে বিতরণকারী সংস্থাগুলোকে সৌর বিদ্যুৎ থেকে উৎপাদন বাড়ানোর তাগিদ দেন এবং এই বিষয়ে সংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠানের কাজে গাফলতি পেলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। আমরা যে LNG ইম্পোর্ট করি সেটা অনেক ব্যয়বহুল, 60 থেকে 70 টাকার মধ্যে বিশ্ববাজারে LNG দামের উপর ভিত্তি করে। তো এই দামে এনে কি বলে যে LNG এনে বিদ্যুৎ উৎপাদন করলে বিদ্যুতের দাম পড়বে 20 টাকা, 18-20 টাকা। তো ওই জন্য সেটা তো করা যাবে না, কারণ আমরা তো বিদ্যুতের দামকে, আপনারা জানেন যে গত
1 বছরে আমরা বিদ্যুতের দাম বাড়াই নাই, গ্যাসের দাম বাড়াই নাই, শুধুমাত্র নতুন সংযোগের ক্ষেত্রে একটু সামান্য বাড়ানো হয়েছে। নিষেধাজ্ঞা না মেনে যে সকল অনলাইন পোর্টাল জুয়ার বিজ্ঞাপন প্রচার করছে সেগুলো বন্ধে সরকার উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব। একই সাথে অর্থ পাচার নিয়ন্ত্রণে জুয়ার সাইটগুলোতে এফএফসি প্রযুক্তির সহায়তা বাড়ানো হয়েছে। মঙ্গলবার দুপুরে অনলাইন জুয়া প্রতিরোধে করণীয় বিষয়ক সভায় তিনি এসব জানান। অনলাইনে প্রতারণা রোধে একজন ব্যক্তির 10টির বেশি সিম থাকলে তা বন্ধের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানানো হয়। আমাদের কাছে এরকম অনেক অ্যানালাইসিস রিপোর্ট আছে এবং সলিড রিপোর্ট আছে যে কারা কারা বিক্রি করে। আমরা প্রথমে আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে তাদেরকে ট্রেসিং ট্র্যাক করার চেষ্টা করছিলাম, কিন্তু সমস্যা হচ্ছে একটা বন্ধ করে দিলে অন্যটা ওপেন হয়ে যায়। তো সেই জন্য আমরা এখন এই বন্ধ করার জিনিসটা আপাতত স্থগিত রেখেছি, আমরা ওই চক্রটাকে ধরতে যাচ্ছি আর কি। হ্যাঁ, দুর্নীতির বিভিন্ন অভিযোগে গণপূর্ত অধিদপ্তরে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। অভিযানকারী দল জানিয়েছে 3টি প্রকল্পে অনিয়মের তথ্য পেয়েছে তারা। তাৎক্ষণিক যাচাইয়ে সেসব অনিয়মের ব্যাপারে কাগজপত্র সংগ্রহ করেছে দুদকের দল। বিশেষ করে দরপত্র আহ্বানের আগে গণপূর্ত কর্মকর্তাদের ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে দর সংক্রান্ত তথ্য পৌঁছে দেওয়ার বিষয়ে খোঁজ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তারা। দুদক জানিয়েছে জব্দ করা নথিপত্রের সামগ্রিক যাচাই বাছাই শেষে কমিশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে। সে ভিত্তিতে কমিশন পরবর্তী আইনগত পদক্ষেপ নেবে বলে জানানো হয়েছে। শেরে বাংলা নগরে সমন্বিত অফিস নির্মাণ 12 তলা বিশিষ্ট, রমনা থানার অধীন প্রশাসনিক ভবন এবং কিছু পুলিশ ব্যারাক নির্মাণ, আর একটি ছিল হচ্ছে সার্কিট হাউস আধুনিকরণ। এই 3টা প্রকল্পের টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম এবং প্রাক্কলনের তথ্য ফাঁস হয়েছে, এই সংক্রান্ত অভিযোগ ছিল। সেই অভিযোগের বিষয়ে প্রাথমিক সত্যতা যাচাইয়ের জন্য আমরা আসি, রেকর্ডপত্র সংগ্রহ করি, প্রাথমিক কিছু পর্যালোচনা করি। এখানকার কাজ আপাতত শেষ। কক্সবাজারে অপহরণের পর 2 সহোদরকে হত্যা মামলার 5 আসামির মৃত্যুদণ্ড ও নারীসহ 4 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 2 এর বিচারিক হাকিম মোহাম্মদ ওসমান গনির আদালত ফের রায় দেন। রায় ঘোষণার সময়ই প্রধান আসামি জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন, বাকি সবাই পলাতক রয়েছেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান 2016 সালের 7ই জানুয়ারি রামু উপজেলার বড়বিল এলাকায় দোকান কর্মচারী মোহাম্মদ ফুরকানের 2 ছেলেকে অপহরণ করে জাহাঙ্গীর আলম সহ একটি চক্র। পরে পরিবারের কাছে থেকে 4 লাখ টাকা মুক্তিপণ দাবি করেন তারা। পরে শিশুর বাবা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এরপর 2 আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। পরে গ্রেপ্তার আসামিদের স্বীকারোক্তি অনুযায়ী 2 সহোদরের মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর দীর্ঘ 10 বছর পর মামলার বিচারিক কার্যক্রম শেষে এই রায় দেয় আদালত। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের মাননীয় বিচারক মোহাম্মদ ওসমান গনি স্যার তিনি আজকে রায় দিয়েছেন। তন্মধ্যে 5 জনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু না হওয়া পর্যন্ত মৃত্যুদণ্ড দিয়েছেন, 4 জনকে যাবজ্জীবন দিয়েছেন, আর কিছু হালাত দিয়েছেন, আরেকজন মারা গিয়েছেন। বর্তমানে একজন আসামি আছে গ্রেপ্তারকৃত। উক্ত আসামি জাহাঙ্গীরের নিজের স্বীকারোক্তিমূলক 164 জবানবন্দি দেওয়া আছে। গেল 12 বছরের সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 1,16,726 জন। এমন তথ্য জানিয়েছেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক। মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সড়ক দুর্ঘটনা প্রতিবেদন পর্যালোচনা, উন্নত গণপরিবহন নিশ্চিত ও বেপরোয়া প্রাণহানি থামানোর দাবিতে সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য দেন। বলেন এই সময়ে 67,890টি সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন 1,65,021 জন। মোজাম্মেল হক বলেন বিগত সরকারের আমলে সড়কে বিশৃঙ্খলা ও কৌশলগত পরিবহন পরিকল্পনায় ত্রুটির কারণে সড়কে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি হয়েছে। আগামীতে যারা সরকারে আসবে তারা যথাযথ পদক্ষেপ না নিলে সড়কে ভয়াবহতা আরও বাড়বে বলে জানান তিনি। এবং সিআরটিএ ও ট্রাফিক বিভাগের নীতি ও কৌশল পরিবর্তন না হওয়ায় এহেন দুর্ঘটনার লাগাম টানা যাচ্ছে না। ফলে সড়কে গণহত্যা বন্ধে, যানজট ও দুর্ঘটনা কমানো, সড়কের শৃঙ্খলা প্রতিষ্ঠায় দৃশ্যমান কোনো অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে না। 2015 সালে যখন এই অটোটা সর্বপ্রথম ব্যাটারি সংযোজন হয়ে রাস্তায় নামছিল, তখনই বলছিলাম
যে এই অটোর কারণে আমাদের একদিন বড় ধরনের খেসারত দিতে হবে, এখনই থামান। কিন্তু বিগত সরকার আমাদের বক্তব্য শোনেনি। এখন এটা কি পরিমাণ হয়েছে, নিয়ন্ত্রণের কত বাইরে চলে গেছে, এবং নিয়ন্ত্রণ করতে চাইলে তারা উল্টো সরকারকে কিভাবে নিয়ন্ত্রণ করছে এটা সবাই কিন্তু পরিষ্কার। সাভার পৌরসভা ও আশুলিয়া মিলিয়ে সাভারকে সিটি কর্পোরেশন করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধান উপদেষ্টার অনুমোদনের পর এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংযোগ অধিশাখা। বিষয়টি নিশ্চিত করেন মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মাহমুদ উল্লাহ মারুফ। এই সিদ্ধান্তে সাভার পৌরসভা এবং ইউনিয়ন পরিষদের কার্যক্রম বিলুপ্ত হবে। বিভাগীয় কমিশনারের প্রতিবেদনের ভিত্তিতে এই প্রস্তাব বাস্তবায়ন শুরু করে সরকার। প্রধান উপদেষ্টার অনুমোদনের পর প্রস্তাবের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মন্ত্রিপরিষদ বিভাগকে জানাতে বলা হয়। চট্টগ্রামের হাটহাজারীতে কিশোর গ্যাংয়ের হামলায় নিহত হয়েছে নবম শ্রেণীর এক শিক্ষার্থী। মঙ্গলবার দুপুরে হাটহাজারীর নুরানি মাদ্রাসার অদূরে রেল লাইনের সামনে কয়েকজন কিশোর মিলে তাকে উপর্যুপরি আঘাত করলে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। নিহত তানভীর হাটহাজারীর আলিপুর রহমানিয়া স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী। স্বজন ও বন্ধুদের দাবি, তানভীরের উপর হামলাকারীরা একই বিদ্যালয়ের শিক্ষার্থী। হামলায় যোগ দিয়েছিল কয়েকজন বহিরাগত কিশোরও। মূলত স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থীদের সাথে দশম শ্রেণীর শিক্ষার্থীদের বিরোধ থামাতে গিয়ে হামলার শিকার হন হাটহাজারী দেওয়াননগর ১ নম্বর পৌরসভার বাসিন্দা তানভীর। এর আগে গত বৃহস্পতিবার বিদ্যালয়ের ২ শিক্ষার্থীর মারামারির ভিডিও ধারণ করা নিয়ে নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে ১:৩০টার দিকে স্টেশন রোড এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, বেলা 12:30টার দিকে ২ যুবক টঙ্গীর স্টেশন রোড এলাকায় বাস যাত্রীদের কাছ থেকে মোবাইল ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় স্থানীয়রা ২ জনকেই ধরে ফেলে। তবে কৌশলে একজন পালিয়ে যেতে সক্ষম হলেও আরেকজন যুবক গণপিটুনিতে ঘটনাস্থলে প্রাণ হারান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। নিহত যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলেও জানায় পুলিশ। চুয়াডাঙ্গা সদর উপজেলার বিষাক্ত মদ পানে ৭ জনের মৃত্যুর ঘটনায় আদালতের নির্দেশে ৪ জনের মরদেহ কবর থেকে তোলা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানায়, গত ৯ অক্টোবর দিবাগত রাতে ঢিঙ্গে দবাজার এলাকায় কয়েকজন বিষাক্ত মদ পান করেন। এরপর সবাই অসুস্থ হয়ে পড়েন এবং একে একে ৭ জনের মৃত্যু হয়। এর মধ্যে ৪ জনকে গোপনে দাফন করে পরিবার। পরে আদালতের নির্দেশে ওই ৪ জনের মরদেহ কবর থেকে তোলা হয়। পুলিশ বলছে, ৭ জনের মৃত্যুর ঘটনায় মূল হোতা ফারুক সহ ৩ জনের গ্রেপ্তার করা হয়েছে এবং উদ্ধার করা হয় ১১৭ বোতল মেয়াদ পার হওয়া স্প্রিট। গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরেই অ্যালকোহল বিক্রি ও সরবরাহ করত। পুলিশের ধারণা, তাদের সরবরাহ করা বিষাক্ত স্প্রিট পান করেই ৭ জনের মৃত্যু হয়। শরীয়তপুরে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে শহরের রূপনগর এলাকার একটি বাসা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে নিশ্চিতের পর পুলিশ হত্যার তদন্তে সিআইডি ক্রাইম সিনকে খবর দেয়। তদন্ত শেষে পুলিশ জানায়, গলায় গামছা পেঁচিয়ে হত্যা করা হয় ওই নারীকে। ঘটনার আলামত সংগ্রহ করে হত্যার উদ্ঘাটনের আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানায় পুলিশ। এদিকে এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মাঝে। সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তির দাবি তাদের। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব কালী পুজো উপলক্ষে ভারতে সরকারি ছুটির কারণে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত বাংলাদেশের মধ্যে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে স্বাভাবিক রয়েছে বেনাপোল কাস্টমস হাউস ও বন্দর কার্যক্রম। পণ্য পরিবহন বন্ধ থাকলেও 2 দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। বেনাপোল C&F এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান বলেন, দীপাবলি উপলক্ষে সোমবার বিকেল থেকে ভারতের মেট্রোপোল বন্দর ও কাস্টমস কার্যক্রম বন্ধ হয়ে যায়। তবে বাংলাদেশের বেনাপোল বন্দর ও কাস্টমস কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। বুধবার সকাল থেকে পুনরায় কার্যক্রম শুরু হবে। মাছ ধরা নিষেধাজ্ঞা উপেক্ষা করে শরীয়তপুরের পদ্মা মেঘনার অবাধে চলছে মাছ ইলিশ শিকার। মা ইলিশ শিকারে প্রশাসনের নজরদারির মধ্যেও প্রতিদিন জাল ও নৌকা নিয়ে নামছেন
জেলেরা। শিকার করা ইলিশ সহ বিভিন্ন মাছ নদী তীরে অস্থায়ী হাট বসিয়ে বিক্রি করা হচ্ছে। প্রশাসনের তৎপরতা থাকলেও আইন মানছেন না জেলেরা। প্রতিদিনই আটক হচ্ছে জেলে জব্দ হচ্ছে জাল ও মাছ। এরপরেও ঠেকানো যাচ্ছে না মাছ শিকার। জেলেদের দাবি, অভাবের কারণে নদীতে মাছ শিকারে নামছেন তারা। জেলা মৎস্য বিভাগ জানিয়েছে এখনো পর্যন্ত 346টি অভিযানে 42 লাখ মিটার জাল ও 1.5 লাখ টন মাছ জব্দ করা হয়েছে। বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে 91 জন জেলেকে। শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক করে গড়ে তুলতে বগুড়ার বিটি স্কুল অ্যান্ড কলেজে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন জেলা শিক্ষা অফিসার রমজান আলী। মেলায় 115টি উদ্ভাবনী স্টলে 1.5 শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক এবং সুনাগরিক করে গড়ে তুলতে এমন উদ্যোগ বলে জানায় প্রতিষ্ঠানের অধ্যক্ষ শাহাবুদ্দিন সৈকত। এ সময় বক্তব্য রাখেন জেলা প্রেস ক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। পরমাণু ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। পাশাপাশি জুনে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় তেহরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংসের যে অভিযোগ তোলেন ট্রাম্প, তাও নাকচ করে দেন খামেনি। ট্রাম্প নিজেকে শান্তিপ্রণেতা হিসেবে দাবি করলেও সোমবার তেহরানে দেয়া বক্তব্যে খামেনি অভিযোগ করেন, যদি কোনো চুক্তি বল প্রয়োগের মাধ্যমে কার্যকর হয় এবং ফল আগে থেকে নির্ধারণ হয়ে থাকে, তাহলে এটিকে চুক্তি মানতে চান না তিনি। গত সপ্তাহে ইসরায়েলি পার্লামেন্ট বক্তব্যে দেওয়ার সময় ট্রাম্প ইরানের সঙ্গে পরমাণু ইস্যুতে একটি চুক্তিতে পৌঁছাতে নিজের ইচ্ছার কথা জানান। এবছর পরমাণু ইস্যুতে 5 দফা পরোক্ষ আলোচনায় বসে তেহরান ও ওয়াশিংটন, কিন্তু গেল জুনে ইরানের ভূখণ্ডে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার জেরে তা ফেস্তে যায়। যুদ্ধবিরতি কার্যকর হলেও গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। সোমবার গাজার মূল শহরে 2টি আলাদা হামলায় প্রাণ গেছে অন্তত 4 জনের। এমন প্রেক্ষাপটে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেছে হামাস। যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী হামলা বন্ধে ইসরায়েলকে চাপে রাখার আহ্বান জানিয়েছেন সংগঠনটি। এছাড়া সোমবার আরও এক ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করেছে হামাস। এই নিয়ে মোট 13 জনের মরদেহ হস্তান্তর করল তারা। এমন প্রেক্ষাপটে যুদ্ধবিরতি কার্যকর রাখতে ইসরায়েল সফরে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। নির্বাচনী প্রচারণায় অর্থ কেলেঙ্কারির দায়ে 5 বছরের সাজা শুরু হয়েছে ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজির। মঙ্গলবার রাতে জেলে পাঠানো হয় তাকে। এই প্রথম এত বড় সাজার মুখোমুখি হলেন ফ্রান্সের সাবেক কোনো প্রেসিডেন্ট। বিষয়টি নিশ্চিত করেছে বিবিসি। লিবিয়ার প্রয়াত স্বৈরশাসক গাদ্দাফির অর্থ ব্যবহার করে নির্বাচনী প্রচারণায় অর্থায়নের ষড়যন্ত্রের দায়ে মূলত 5 বছরের জন্য কারাগারে যাচ্ছেন ফ্রান্সের সাবেক এই প্রেসিডেন্ট। যদিও তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন তিনি। 2007 সাল থেকে 2012 সাল পর্যন্ত ফ্রান্সের প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন নিকোলাস সারকোজি। অস্ট্রেলিয়ার সঙ্গে দুর্লভ ও গুরুত্বপূর্ণ খনিজ সংক্রান্ত একটি চুক্তি করেছে যুক্তরাষ্ট্র। দুর্লভ খনিজের বাজারে চীনের একচ্ছত্র আধিপত্য ঠেকাতে ও খনিজ সরবরাহ সচল রাখতেই এই চুক্তিতে স্বাক্ষর করল দুই দেশ। হোয়াইট হাউসে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথমবার সাক্ষাৎ ও চুক্তি স্বাক্ষরের পর ট্রাম্প বলেন, 4 থেকে 5 মাস দীর্ঘ আলোচনার পর এই চুক্তি আলোর মুখ দেখল। আর অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিস জানিয়েছেন, এই চুক্তির মাধ্যমে প্রায় $8.5 বিলিয়ন প্রকল্প বাস্তবায়ন সম্ভব হবে, যেখান থেকে অনায়াসে খনিজ উত্তোলন ও প্রক্রিয়াজাতকরণ করা হবে। যদিও চুক্তির বিষয়ে এখনো পূর্ণাঙ্গ কোনো তথ্য হাজির করেনি হোয়াইট হাউস, তবে অ্যান্থনি আলবানিস নিশ্চিত করেছেন আগামী 6 মাসে খনিজ সংক্রান্ত যৌথ প্রকল্পে $1 বিলিয়ন বিনিয়োগ করবে দুই দেশ। দক্ষিণ কোরিয়ার এপেক সম্মেলনের সাইডলাইনে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে
বৈঠক করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী 31 অক্টোবর শুরু হয়ে সম্মেলন চলবে 1 নভেম্বর পর্যন্ত। এছাড়া আগামী সপ্তাহে দক্ষিণ পূর্ব এশিয়ার কয়েকটি দেশে সফর করবেন মার্কিন প্রেসিডেন্ট। প্রথমে দক্ষিণ পূর্ব এশীয় আঞ্চলিক জোট আসিয়ানের সম্মেলনে যোগ দিতে আগামী সপ্তাহে কুয়ালালামপুরে যাবেন ট্রাম্প। 27 অক্টোবরে যোগ দেবেন আঞ্চলিক ওই সম্মেলনে। আসিয়ানের 47তম সম্মেলন উপলক্ষে পুরো কুয়ালালামপুরের নিরাপত্তা জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া। এরপর 3 দিনের জন্য জাপান ও দক্ষিণ কোরিয়া সফরে যাবেন তিনি। জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন 64 বছর বয়সী সানাই তাকাইসি। দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ 237 জন আইন প্রণেতা তাকে ভোট দেন। অংশ নেন মঙ্গলবার জাপানের উচ্চ ও নিম্ন উভয় কক্ষে আইন প্রণেতারা ভোটাভুটিতে তাদের নতুন প্রধানমন্ত্রী বেছে নিতে। বিবিসি জানায় উচ্চকক্ষের চেয়ে নিম্নকক্ষের ফলের গুরুত্ব বেশি। প্রধানমন্ত্রী পদের জন্য নিম্নকক্ষে 233 ভোটের প্রয়োজন ছিল আকাইশির। এর চেয়ে বেশি ভোট পাওয়ার তার প্রধানমন্ত্রী হওয়ার পথে আর কোনো বাধা নেই। তবে উচ্চকক্ষের ফলাফল এখনো ঘোষণা হয়নি। এর আগে দেশটির ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি তাদের প্রধান হিসেবে তাকাইসিকে বেছে নেন। সুপ্রিম কোর্টের নির্দেশনা না মেনে দীপাবলিতে আতশবাজি পোড়ানোয় ভারতের রাজধানী দিল্লির বায়ুমানের চরম অবনতি ঘটেছে। ইন্ডিয়া টুডে জানায় মঙ্গলবার স্থানীয় সময় সকালে দিল্লির গড় বায়ুর মান AQI 451 রেকর্ড করা হয়েছে। সাধারণত বায়ুমান 400 পেরোলে তাকে অতি ভয়ানক হিসেবে চিহ্নিত করা হয়। এবছর ভারতের সুপ্রিম কোর্ট পরিবেশগত বিপর্যয় বিবেচনায় সবুজ আতশবাজি ব্যবহারের অনুমতি দেয়। পাশাপাশি কোর্ট দীপাবলি উপলক্ষে 18 থেকে 20 অক্টোবর সকাল ও রাতের একটি নির্দিষ্ট সময়ে বাজি পোড়ানোর নির্দেশনা দেয়। তবে এর অমান্য করে বেশিরভাগ মানুষ। এছাড়া PTI জানায় দীপাবলির দিন 269টি জরুরি কল পায় দিল্লির ফায়ার সার্ভিস। তবে কোনো প্রাণহানি বা বড় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। 64 জেলার সেরা যুব সংগঠন ও ঢাকার যুব সংগঠন সমূহকে 5 কোটি 41 লাখ টাকার অনুদান দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। মঙ্গলবার সকাল 10টায় জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে চেক হস্তান্তর করেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। উপস্থিত 8টি সংগঠনের নেতৃবৃন্দের হাতে চেক তুলে অনুদান কর্মসূচির উদ্বোধন করেন তিনি। এ সময় আসিফ মাহমুদ আশা করেন এই অনুদান সংগঠনগুলোর কাজকে আরও বাড়িয়ে তুলবে, যা দেশ ও জাতি গঠনেও অবদান রাখবে। অনুষ্ঠানে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুবুল আলম উপস্থিত ছিলেন। 2024-25 অর্থ বছরে 1050টি যুব সংগঠনকে মোট 5 কোটি 41 লক্ষ টাকা অনুদান প্রদান করা হচ্ছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই অনুদান যুব সংগঠনগুলোর কার্যক্রমকে আরও শক্তিশালী করবে, সমাজের সমস্যার সমাধানে তাদের নেতৃত্বকে দৃঢ় করবে এবং আগামী দিনের নতুন বাংলাদেশ নির্মাণে তারা অগ্রসরী হিসেবে দায়িত্ব পালন করবে। যেসব সংগঠন নির্বাচিত হয়েছে তাদের সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জানাই। আশা করি তারা অনুদান যথার্থভাবে কাজে লাগিয়ে দেশের উন্নয়ন ও সামাজিক সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন। প্রথমবার আন্তর্জাতিক ফুটবল ম্যাচের নিরপেক্ষ ভেন্যু হচ্ছে বাংলাদেশ। 18 নভেম্বরে আফগানিস্তান ও মিয়ানমারের মধ্যকার AFC এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচটি অনুষ্ঠিত হবে ঢাকার বসুন্ধরা কিংস এরেনায়। তবে নিজ দেশ আফগানিস্তানের নিরাপত্তাজনিত কারণে এর আগে সৌদি আরব ও কুয়েতে হোম ভেন্যু হিসেবে ব্যবহার করেছে দেশটি। এবার নিরপেক্ষ ভেন্যু হিসেবে এই ম্যাচটি বাংলাদেশে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে এই ম্যাচটি আয়োজন করতে আফগানিস্তান ফুটবল ফেডারেশন বাফুফেকে অনুরোধ জানায়। পরে AFC অনুমোদন দিলে ম্যাচটি ঢাকায় আয়োজনের বিষয়টি চূড়ান্ত হয়। সম্প্রতি সিঙ্গাপুর, ভুটান, হংকং, চায়না ম্যাচগুলো সফলভাবে আয়োজন করে বাংলাদেশ, যে কারণে AFC ও এশিয়ান সদস্য দেশগুলো দৃষ্টি আকর্ষণ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তবে মাঠ ব্যবহারে আর্থিক বিষয় নিয়ে এখনো চূড়ান্ত হয়নি কোনো বিষয়। মারাত্মক ইনজুরিতে পড়েছেন উরুগুয়ের সাবেক তারকা ফুটবলার ডিয়েগো ফরলান।
সাবেক উরুগুয়ান তারকা ইনজুরিতে পড়ার সাথে সাথে তাকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। উরুগুয়ের 40র্ধ লিগে ওল্ড বয়েজের হয়ে খেলেছিলেন ফরল্যান, কিন্তু সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড ও অ্যাথলেটিকো মাদ্রিদ তারকা ম্যাচটি শেষ করতে পারেনি। প্রতিপক্ষ ওল্ড ক্রিশ্চিয়ানস দলকে 4-1 ব্যবধানে হারায়। উরুগুয়ের হয়ে 112টি ম্যাচ খেলেন ফরল্যানের দল। তবে প্রতিপক্ষের ফুটবলারের সাথে সংঘর্ষে মারাত্মকভাবে জখম হন তিনি। হাসপাতালে তার প্রাথমিক পরীক্ষা শেষে ফুসফুসে দেখা দেয় ছিদ্র, সেই সাথে ভেঙে যায় তার পাঁজরের 3টি হাড়। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন, ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/এখন TV।